২০০১ সাল থেকে ২০২৪ সাল এই দুই যুগে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির একসাথে ক্ষমতা ভাগাভাগি করেছে, আবার বিরোধী দলের ছাত্র সংগঠন হিসেবেও একসাথে রাজপথে লড়াই করেছে। দলীয় আদর্শের লড়াই থাকলেও এই দীর্ঘ সময়ে ছাত্র সংগঠন দুটিকে একে অন্যের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যায়নি। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে ক্ষমতা আর স্বার্থের দ্বন্দ্বে গত ৭-৮ মাস ধরে সভা সমাবেশ, বক্তৃতা, বিবৃতি, স্লোগান আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে বারবার মুখোমুখি হয়েছে সংগঠন দুটির নেতাকর্মীরা, যা এখনও চলমান রয়েছে। এসবের মধ্যেই শিক্ষার্থীদের দাবির মুখে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তফসিলও। এখন দেখার বিষয়, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে কতটা সহযোগিতা করে ছাত্র সংগঠন দুটি, আর শিক্ষার্থীরা ভোটে কাকে বেছে নেবেন সেটিও দেখার বিষয়। দর্শক, আজকের এখন প্রকাশ্যে আমরা সেসব নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি ছাত্রদের অধিকার। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আপনাদের দুজনকে স্বাগত। দর্শকের পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। নাসিরউদ্দিন নাসির, আপনার মাধ্যমে একটু শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল আজকে ঘোষণা হয়েছে। সেই ভোট দীর্ঘদিন ধরে দাবি ছিল, আপনাদেরও দাবি ছিল, অন্যান্য ছাত্র সংগঠনের দাবি ছিল। এখন আপনাদের পরবর্তী কার্যক্রম কি হবে ভোট নিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোদ্ধা আলোচক, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা একদম 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। এবং বিশেষ করে ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আপনি বলছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যতগুলো মিটিং আহ্বান করা হয়েছিল বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে সংস্কারের বিষয়ে যে যাবতীয় পদক্ষেপ তারা চেয়েছিল, প্রতিটি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচকভাবে এবং গ্রহণযোগ্যভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকটে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম। আজকে যে তফসিল হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আমরা শুরু থেকে যে দাবিগুলো করেছিলাম, আমরা মনে করি যে জুলাই এবং আগস্টে যারা প্যাসিবাদের প্রত্যক্ষভাবে দোষর ছিল, বিশেষ করে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত শতভাগভাবে নিশ্চিত করতে পারেনি। এবং খুনি হাসিনাকে প্যাসিবাদের মদত দিতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, যারা আগস্টের 4 তারিখ পর্যন্ত খুনি হাসিনার পক্ষে প্রত্যক্ষ মদত দিয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে যারা স্লোগান দিয়েছিলেন খুনি হাসিনার পক্ষে, তাদের একজনেরও বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এবং আপনি জানেন যে আগস্টের 3 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে খুনি হাসিনার পক্ষে কর্মচারী এবং কর্মকর্তারা 1 ঘন্টা ধরে তারা মিছিল করেছে এবং যারা আন্দোলন করছিল তাদেরকে দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল, তাদেরও এখনো পর্যন্ত বিচার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা 40টি সুপারিশ দিয়েছিলাম। তার মধ্যে মোটা দাগে 3 থেকে 4টি সুপারিশ, যেগুলো অন্য সংগঠনের সাথে কমনলি যেগুলো অ্যাডজাস্ট হয়েছে, তার 3 থেকে 4টি সুপারিশ নেওয়া হয়েছিল। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 377টি সংস্কারের বিষয়ে আমরা লিখিত রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছিলাম। সেখান থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ সংস্কারের সুপারিশ প্রণয়ন করেছিল। এই প্রতিটি পদক্ষেপ, বিশেষ করে খুনি সংগঠনের বিচার নিশ্চিত না করা, শিক্ষক আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়ার কোনো রকম কার্যকর পদক্ষেপ না রাখা, কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া না এগিয়ে না নিয়েও, তারপরে হচ্ছে সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে 1-1.5% সংস্কার রেখে, এবং আরেকটি মোটা দাগে যেরকম আমরা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র সংসদে যিনি সভাপতি হবেন, তিনি অন্তত এই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে আমরা বলেছিলাম তিনি নির্বাচিত হওয়া উচিত। অর্থাৎ একজন নির্বাচিত ছাত্র সংসদকে ভেঙে দিতে পারবেন এরকম একটা অনির্বাচিত ব্যক্তি, তিনি ভাইস চ্যান্সেলর হতে পারেন, অথবা তিনি তার মন মতো না হলে অথবা তার ব্যক্তি আক্রোশ ঘটলে তিনি ছাত্র সংসদ ভেঙে দিতে পারবেন, বহিষ্কার করে দিতে পারবেন। এরকম একটি অযাচিত ক্ষমতা যাকে দেওয়া হয়েছিল, সেই ক্ষমতাকে আমরা খর্ব করার জন্য আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যিনি সভাপতি হবেন অন্তত তিনিও নির্বাচিত হবেন। সুতরাং একটি পদক্ষেপকে আমলে না নিয়ে যে তফসিল ঘোষণা হয়েছে,
সেই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। এজন্যই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একটি স্পিরিট ছিল, এক ধরনের ওয়াদা ছিল যে বাংলাদেশে আপনার যে দাবি আছে, দাবিগুলো সব মেনে যদি নির্বাচনী তফসিল ঘোষণা করতে যেত, কতদিন সময় লাগতে পারতো? বিচার প্রক্রিয়া তো আপনি শুরু করেন নাই, এটি তো দাবি ছিল, আপনি তো এখনো সুনির্দিষ্টভাবে করেনি। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের বিশ্ববিদ্যালয়ে যে বিচার করার যেটুকু এখতিয়ার, সেটুকু এক বছরে না করার দৃশ্যমান কি কারণ থাকতে পারে? একটি বিচারও তো আমরা দেখিনি। আপনি কি দেখেছেন কোনো কর্মচারী কর্মকর্তাকে এখনো পর্যন্ত পুলিশের মাধ্যমে তার বিচার প্রক্রিয়া? কিন্তু আমরা দেখেছি 2023 সালের 12 মার্চ এই আপনি যে বলছেন শেখ হাসিনার অধীনেই আপনারা দ্রুত ডাকসু নির্বাচন দাবি করে বিবৃতি দিয়েছিলেন 2023-এর 12 মার্চ, এবং সেখানে আপনারা উল্লেখ করেছিলেন যে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শেখ হাসিনার অধীনে যদি নির্বাচন দাবি করতে পারেন সহাবস্থানের চেয়ে, এখন কি তার চেয়েও খারাপ অবস্থা? না, খারাপ আর ভালো অবস্থা না। একটি গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, তারপরের পরিস্থিতির উপর তো আমার আরও বেশি প্রত্যাশা রয়েছে। কিন্তু খুনি হাসিনার সময় আমার প্রত্যাশা ছিল ক্যাম্পাসগুলোতে অন্তত সহাবস্থান নিশ্চিত করা। এখন তার সহাবস্থানের দাবি আমরা করছি না, বরং মোটা দাগে যে সংস্কারগুলো চলছে, আপনি দেশের তো মোটা দাগে ন্যাশনাল পলিসিতে অনেক সংস্কার চলছে, সেটা তো আর আওয়ামী লীগের সময় সে সময় কেউ দাবি করে নাই। এখন দাবি কেন করছে? কারণ এখন পরিবর্তিত পরিস্থিতি আসলে স্বাভাবিক, সেই জন্য দাবি আমরা করছি। সুতরাং আপনি এই পয়েন্টে যদি বলেন আমি সেটা বলবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি না, সেটি হচ্ছে গত 17 বছর ধরে বাংলাদেশে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। কিন্তু আপনি দেখবেন যে গত 17 বছর বাংলাদেশে অনেক ছাত্র সংগঠনগুলো তারা যে কোনোভাবে, তারা গুপ্তভাবে হোক প্রকাশ্যভাবে হোক, তারা কিন্তু শিক্ষার্থীদের কাছাকাছি তারা মিশার সুযোগ পেয়েছে, কিন্তু সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পায়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে হচ্ছে যে ন্যায্য সময়টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত এক বছরে পেয়েছে বলে আমার মনে হয়। একদম একদম আমরা যেতে চাই নুরুল ইসলাম সাহেব আপনার কাছে, ন্যায্য সময়টুকু এখনো পায়নি ছাত্ররা, ছাত্রদলের নেতাকর্মীরা, এটি ছাত্রদলের দাবি। শিবির কি মনে করে এই ডাকসু কিংবা জাকসুরও তফসিল হয়েছে যদিও সেটি এখনো কার্যকর হয়নি, আপনাদের কি প্রত্যাশা? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, নাসির ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আজকে মিডিয়া পাড়ায় বেশ নিউজ হচ্ছে, বিশেষ করে ডাকসু ইলেকশনের বিষয়টা নিয়ে। যদি এটা নিয়ে আমাদের কর্মসূচি পালন করেছি এবং আমাদের দাবিটা ছিল ডাকসু নির্বাচন গণ অভ্যুত্থান পরবর্তী অন্তত খুব দ্রুত 3-4 মাসের মধ্যে হওয়ার একটা দাবি ছাত্রদের পক্ষ থেকেও ছিল। ক্যাম্পাসে তখন ছাত্রদের যে অবস্থান এবং এই প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক সিনারিও ক্যাম্পাসগুলোর যেভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে ডাকসু ইলেকশনের তফসিল ঘোষণা করতে তো অনেক দেরি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হলেও এরপরেও যে তারা এটা ঘোষণা করছে দীর্ঘ সময় পরে হলেও আমরা সেজন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। যে সংস্কারের ব্যাপারে কথা বলার মানে আমাদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল, তার খুব কিয়দাংশ তারা হয়তো স্যাটিসফাই করতে পেরেছে বা পূর্ণ করেছে। এরপরেও তারা যে পদক্ষেপগুলো টু দ্য পয়েন্টে নিয়েছে, এখন আমরা জাস্ট তাদের কাছে এতটুকু আবেদন যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং নিরাপদ ক্যাম্পাস যেন নিশ্চিত করা সম্ভব হয়। কেননা এখনও পরিবেশটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে ক্যাম্পাসগুলোতে কিছু কিছু জায়গা থেকে হুমকি ধামকি পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইলেকশনের যখন তফসিল ঘোষণা করার সিচুয়েশন তৈরি হয়েছিল, একটা ছাত্র সংগঠন সেখানে বিরোধিতা করে সেখান থেকে বের হয়ে যাওয়া, এরপরে নানা ধরনের কথাবার্তা সেখানে বলছে। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে ক্যাম্পাসটা একবারে টোটালি সিসিটিভির সার্ভিলেন্সের মধ্যে এসে যদি এটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে, প্রশাসন কিছু পদক্ষেপ নিয়েছে, এর কার্যকর উদ্যোগটা এখন আমরা দেখতে চাই এবং আমরা আশা করি সেটা করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নাসিরুদ্দিন নাসির বলছিল যে তারা 17 বছর ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পারেনি ফ্যাসিবাদের কারণে। ছাত্র শিবির কি যেতে পেরেছে? যেমন তারা এই কারণে সময় যাচ্ছে। আমি একটু বলি, ছাত্র সংসদ নির্বাচনের হিস্ট্রিটা হচ্ছে বাংলাদেশে মাত্র 7 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ হয়। আর 90-এর দশকের পর থেকে দীর্ঘ সময় ধরে তো ছাত্র সংসদ নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাই, রাজশাহীতে নাই, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাই, ছোট ছোট কিছু কলেজগুলোতে হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস হচ্ছে 1921 সালের পর থেকে দীর্ঘ সময়ের ইতিহাসে 37 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে 30 বার হয়েছে স্বাধীনতার আগে আর 7 বার হয়েছে মাত্র স্বাধীনতার পরে।
পরে। এটা ছিল মানে স্বাধীনতার পরে তো এটা র্যান্ডমলি হওয়ার কথা ছিল। 90 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশনটা হয়েছে 2019 সালে একটা হয়েছে, তাও কোর্টের অর্ডারের মাধ্যমে ইলেকশন করার জন্য এটা প্রেশার ক্রিয়েট করে ইলেকশন করতে হয়েছে আওয়ামী লীগের আমলে, এবং এটা সবচেয়ে ন্যাক্কারজনক একটা ইতিহাস রচনা করছে ডাকসু ইলেকশনের ক্ষেত্রে। মানে ছাত্রলীগ যেভাবে জোর জবরদস্তি করা, সেখানে ভিপি নূরের উপর তৎকালীন সময়ে যিনি ক্যান্ডিডেট ছিলেন তাদের উপর আঘাত, ইভেন তখন ছাত্রদলও তো তাদের ক্যান্ডিডেট দিয়েছিল, তাদের উপরেও আঘাত করা হয়েছে। তখনও কিন্তু তারা ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে 2019 সালে ছাত্রদল ইলেকশন করেছিল। তার মানে হচ্ছে ক্যাম্পাসে তাদের ভায়াবল ছিল, ভিজিবল ছিল। কিন্তু 17 বছর কেন, দীর্ঘ সময় ধরেই তো ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের রাজনীতিটা নাই। 90 সালের পর থেকে তো বিএনপি 2বার ক্ষমতায় ছিল, এবং 2বার না 3বারই ক্ষমতায় আসছে। একটা সময় ইন্টারাপশন ছিল, বেশি সময় থাকতে পারে নাই। কিন্তু এই সময়ের মধ্যেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেওয়া হয় নাই। সে সময় তো তারা প্রচুর পরিমাণে ছাত্রদের সাথে এলাই ছিল। প্রবলেমটা কোথায় ছিল? আসলে গণতান্ত্রিক যে চর্চার মানসিকতা এবং ক্যাম্পাসগুলোতে যে এই ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রবণতা বা প্রক্রিয়াটা স্বাভাবিক থাকা উচিত, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে শিথিলতা দেখতে পাচ্ছি। আমরা এই জিনিসটা স্পেসিফিকভাবে বলছি যে 17 বছরে ইসলামী ছাত্র শিবির তো একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো অফিস খুলতে পারেনি। এটা আপনারা সবাই রাজসাক্ষী যে কোথাও আমাদের কোনো প্রোগ্রাম করলে, রাস্তায় প্রোগ্রাম করলে, যে কোনো জায়গায় প্রোগ্রাম করলে গ্রেপ্তার করে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে দীর্ঘ সময় ধরে হত্যা, খুন, গুম, মানে এমন কোনো খারাপ কাজ নাই যে আমাদের সাথে করা হয়নি। কিন্তু ছাত্র দলের ক্ষেত্রে তো সিনারিওটা ভিন্ন। তারা তো তাদের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ছাত্র মানে বিএনপির অফিস ছিল, মাঝখানে কিছুদিন হয়তো বন্ধ রাখা হয়েছিল। তারা তো অফিসে যেত, মিছিল মিটিং করতো, অনুমোদন পেত, সভা সমাবেশ করতো। এইটার ক্ষেত্রে তো আমাদের জন্য একেবারেই রেস্ট্রিক্টেড একটা সিচুয়েশন ছিল। আমাদের পক্ষে এটা খুবই কঠিন ছিল যে ছাত্রদের কাছাকাছি যাওয়া। তো আমরা যেটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির কি করবে না করবে এইটা আমাদের হেডেকের বিষয় না। আমরা চাচ্ছি ছাত্রদের অধিকারটা নিয়ে কথা বলতে। ইলেকশনে গিয়ে আমরা প্যানেল সহ জিতবো কিনা এটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন না। আমাদের চিন্তাটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে 30-35 বছর ধরে হচ্ছে না, দেশের ছাত্র সংসদটা হোক, ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচিত করুক। আর ছাত্রদল তো বাংলাদেশে ভেসে আসে নাই। ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছে 79 সালে, আমাদের প্রতিষ্ঠা হয়েছে 77 সালে। দীর্ঘ সময় ধরে জুলুম নির্যাতনের ইতিহাস 2টা ছাত্র সংগঠনেরই আছে। তো ছাত্ররা তো এখন মিডিয়ার কল্যাণে জানতে পারছে যে কার অ্যাক্টিভিটিস কেমন, আর কারা ক্ষমতায় মানে এইখানে ডাকসুর দায়িত্ব গ্রহণ করলে ভালো কিছু করতে পারবে, সেই হিসেবে ছাত্ররা এখন ভোট দিবে। যেহেতু তফসিল হয়েছে, ছাত্রদল প্রস্তুত কিনা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য? আমরা খুব সুনির্দিষ্ট পয়েন্টে কথা বলতে চাই। না, অবশ্যই ছাত্র সংসদ সংগঠন হিসাবে অবশ্যই আমাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু যেগুলো স্পেসিফিক করেছি সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল ফিল্ড বলে যে একটি কথা রয়েছে, অর্থাৎ সাদ্দাম ভাই যেটি বলার চেষ্টা করছিলেন বোধহয় হয়তো, যে আমরা 19 সালে গিয়েছি, শিবির সুযোগ পাইনি। 19 সালে তো এখন ছাত্র শিবিরের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বা দিয়েছেন সদ্য, তারা সবাই ছিলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কি অবস্থায় ছিলেন সাদ্দাম ভাই যদি ওটা একটু বলতেন তাহলে একটু ভালো হতো। যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যিনি সভাপতি বা সদ্য বিদায়ী সভাপতি, তারা 19 সালে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে কোন ছাত্র সংগঠন করেছেন সেটা সাদ্দাম ভাইয়ের আরও একটু স্পেসিফিক করলে ভালো হতো। যে তারা সেই সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের আন্দোলন সংগ্রাম করেছেন ছাত্রলীগ হয়ে, সুতরাং ওনারা ছিল তো, ছাত্রলীগ হয়েছিল, কিন্তু আমরা কোনোভাবেই ছিলাম না ক্যাম্পাসে। 19 সালে একবার আপনার মনে রয়েছে, তখন ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটা সেই তৎকালীন প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছিল যে আমাদেরকে যেন বিশ্ববিদ্যালয় যেন এখানে এক ধরনের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। যখন ছাত্র সংসদ নির্বাচন শেষ, তখনই আবার যেরকম পুরনো যে খেলা, সেই খেলায় ফিরেছে। কিন্তু এরপরে তো ছাত্র শিবির ছিল তো। আপনি কি 19 সালে যখন আমরা ছাত্র সংসদ নির্বাচন শেষ হলো, বিপিন যখন নির্বাচিত হলো, তো শিবির ছিল তো, এই যে ছাত্রলীগ হয়েছিল, এটা সাদ্দাম কেন বললেন? সাধারণ কর্মী যারা, তাদেরকে সবাই ছাত্র হিসেবে চিনতো। আমার তো হচ্ছে ছাত্রদলের ধরেন একজন সমর্থক, যিনি বিএনপির একটা ফেজে, অথবা বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা পোস্টে লাইক দিয়েছে, এই অপরাধে তাকে রক্তাক্ত করে বের করা হয়েছে। ছিল তো বিভিন্ন ছাত্র শিবির সাদ্দাম ভাইদের ছিল তো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দায়িত্ব এখন রয়েছেন যিনি সভাপতি, তিনি ছাত্রলীগ হয়ে মিছিল মিটিং করেছেন। এটা কেন সাদ্দাম ভাই বলেন না? এটা বলতে হবে তো সাথে। ও এটা বললে খুশি হচ্ছেন? আমি একটু বলি, আমাদের এখন যারা কমিটিতে আছে তারা তো তখন হয়তো ফার্স্ট ইয়ারে আসছে বা আসে নাই, সিচুয়েশন এমন ছিল। আমাদের এমন না যে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয়ে তারা অনেক পুরাতন,
যেটা ছাত্র দলের ক্ষেত্রে সত্য যে 8-9 সালের ব্যাচের এখনো পর্যন্ত দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেবল দেওয়া হয়েছে 8-9 সালের। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উনি 19-20 সেশন 18-19 সেশন এরকম কেবল তারা আসছে। আর যার কথা ইন্ডিকেট করে বলছেন উনি তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে আর একটা শাখায় চিটাগাঙে কাজ করতেন, সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানে ইসলামী ছাত্র শিবিরের সাথী শপথ গ্রহণ করেছেন। এরপরে ক্যাম্পাসে এসেছেন, তখন ক্যাম্পাসে না ছাত্রলীগ করলে তো আর ছাত্র শিবিরের এই পদ পর্যন্ত আসা সম্ভব না। ক্যাম্পাসে ভিডিও ছবি সেগুলো কি সব ভুয়া? ওইগুলো ছাত্র দলের ক্ষেত্রেও সত্য কথা, প্রচুর পরিমাণে এইগুলো পাওয়া যাচ্ছে। কিনা আপনার আছে? আমি তো আপনার কথা বলি নাই সাদ্দাম ভাই, প্রচুর পাওয়া গেছে এগুলো তো ছাত্র দলের ক্ষেত্রে প্রচুর আছে। আপনার কথা বলেছি আমি তো আপনার কথা বলি না, যা রয়েছে রাকিব ভাই যা রয়েছে তার কথা বলছি আমি, তো সাদ্দাম ভাইয়ের কথা বলি নাই, ওনার সভাপতির কথা তো বলি নাই যে আপনার ভিডিও ছবি আছে, যা রয়েছে এমন আমরা দেখি আপনারা অনেকে বহিষ্কার করেন যে ছাত্রলীগ থেকে আসা বেশ কয়েকটি বহিষ্কার করি। সাদ্দাম ভাইরা তো বহিষ্কার করে নাই, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি শরদ্দি কলেজে ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন, প্রথম আলো ডেইলি স্টারের গণমাধ্যমে এসেছে, তিনি অতীতে ব্যাপক মাত্রায় হিংসাত্মকভাবে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে পরিচালিত ছিল। তো তাকে কি সাদ্দাম ভাইরা বহিষ্কার করেছে? শুধু একজন কেন, এরকম অসংখ্য এই বিষয়টা তো মিডিয়ার সামনেও এসেছে। ভাইয়ারা কথা বলার ক্ষেত্রে ছাত্র দলের একটা বড় প্রবলেম হচ্ছে যখন কোনো ইস্যু পায় সেই জিনিসটা ইনডেপথ না গিয়ে ওই হেডিংটা দেখার পরে এরকম জাতীয় গণমাধ্যমে এসে কথা বলে। দায়িত্বশীল পর্যায় থেকে যখন এই কথাগুলো বলে তখন এমনি সাধারণ ছাত্ররাও হচ্ছে খুবই হাহা রিয়াক্ট দেয়। এটা যদি একটু গণমাধ্যমে তারা দেখে এটা বুঝবে। আমি একটু টু দ্য পয়েন্টে এটা একটু বলি, ওই যে ভাইটা বলছে, যে ভাইয়ের কথাটা বলছে তিনি নিজেই ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়েছেন যে 21-22 সালে তিনি ছাত্রলীগ করতেন, এরপর থেকে ছাত্রলীগ থেকে তিনি রিজাইন দিয়ে ইসলামী ছাত্র শিবিরের স্বাভাবিক প্রক্রিয়া যেটা সমর্থক হয়, কর্মী হয়, এভাবে তিনি জয়েন করেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যেটা চালানো হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে যে মানে গ্রুপটা, ওই গ্রুপের তিনি অ্যাডমিন ছিলেন এবং তৎকালীন সময় ইসলামী ছাত্র শিবির তিনি করতেন, আমাদের মেসে থাকতেন, দায়িত্ব পালন করেছেন। তো এটা তো ছাত্রলীগের বা আওয়ামী লীগের সময়ের ঘটনা। কেন ওই জিনিসটা টেনে নিয়ে আসলো ইন্টেনশনালি এই জিনিসটা নিয়ে একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য? ওই ছেলেটা তো ঘোষণাই দিয়েছে, তার মানে কি ও একটা দল থেকে রিজাইন দিয়ে আর একটা দলে আর যাওয়ার কোনো স্কোপ নাই। আর হিংসাত্মক কার্যক্রমের কথা বলেছে, এরকম কোনো তথ্য প্রমাণ তো নাই। এগুলো টোটালি একেবারে অসত্য কথাবার্তা এখানে এসে বলা, আমি সাদ্দাম ভাই প্লিজ, আপনি গণমাধ্যমে কথা বলছেন, গণমাধ্যমের সূত্র ধরে আমরা বলছি যে গণমাধ্যমে এসেছে যে তিনি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত ছিলেন। প্রথম আলো ডেইলি স্টারে আসছে, তিনি নিজেও স্বীকার করছেন যে ছাত্রলীগ তিনি করেছেন। এখন আপনি গণমাধ্যমে কথা বিশ্বাস না করেন তাহলে তো হবে না। এটি তো একটা বিষয়, চট্টগ্রামের বিষয়। ধরুন আমরা একটু স্পেসিফিক একটা শেষ করি, ডাকসু এবং রাকসুতে আপনাদের প্যানেল রেডি আছে কিনা? ছাত্র সংগঠন হিসাবে অবশ্যই আমাদের প্যানেল রেডি রয়েছে। যদি রেডি না থাকে আমরা এখন তো কাজ করছি, আমাদের একটা টিম জোট করার মানে ইয়ে আছে কিনা পরিকল্পনা, অন্য কোনো ছাত্র সংগঠন বা এমন কোনো পরিকল্পনা আছে? বা এখনো পর্যন্ত এমন কোনো পরিকল্পনা নেই। যদি পরিস্থিতি এরকম হয় যে কারো সাথে অংশীদারিত্বের মাধ্যমে করলে সেটি সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো হবে, তাহলে সেটি করা হবে। আচ্ছা, আমি আর 30 সেকেন্ড যাবো আপনার কাছে একই প্রশ্ন, যে ডাকসু এবং রাকসু, ডাকসুতে একটু পিছিয়ে গেল আমরা এখনো জানি না, এই দুটির বিষয়ে আপনাদের মানে প্রস্তুতি আছে কিনা পূর্ণ প্যানেল দেবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের সেই প্রস্তুতি আছে এবং সময় যখন প্রশাসন তো নির্ধারিত একটা সময় দিয়েছে, এর মধ্যেই ইসলামী ছাত্র শিবিরও তাদের প্যানেল ঘোষণা করবে। এখানে কি একটু বেশি জানতে চাই, মানে শিবিরের যারা প্যানেলে স্থান পাবে নির্বাচন করবার জন্য, তারা কি আপনাদের নেতারাই হইতে হবে নাকি সাধারণ? যদি না, এখানে বিশ্ববিদ্যালয়ের কোড অফ কন্ডাক্ট বা নীতিমালা যেটা রয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রানিং স্টুডেন্ট হতে হবে, মাস্টার্সে পড়ুয়া হতে হবে। না, বলছি শিবিরের নেতা হতে হবে কিনা সেটা জানতে চাচ্ছি। একদম ইসলামী ছাত্র শিবিরের একটা অংশ আমরা চেষ্টা করব সাধারণ ছাত্রদের মধ্য থেকেও একটা অংশকে ইনভাইট করার জন্য। সেটা পরিস্থিতির আলোকে সেই সিদ্ধান্তটা আমরা নিব, বা যাদেরকে আমরা ইনভাইট করব তাদের পক্ষ থেকে রেসপন্সটা থাকলে আমরা কোঅপারেটিভভাবে সেটা করার জন্য চেষ্টা করব। যদিও এই সিদ্ধান্তগুলো আমরা ফোরামে এখনো পর্যন্ত ফাইনাল করি নাই, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কারোর সঙ্গে কোনো জোট বা কোনো ছাত্র সংগঠনের সঙ্গে জোটের বিষয়ে ছাত্র সংগঠন এখনো এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই। তবে পরিস্থিতি যদি ডিমান্ড করে বা সমমনা ছাত্র সংগঠনগুলো যদি মনে করে একসাথে করা প্রয়োজন, আমরা আলোচনার ভিত্তিতে সেটা করবো ইনশাআল্লাহ। ছাত্রদল ও ছাত্র শিবিরতে একজোট হওয়ার সুযোগ কোথাও নাই আছে নাকি? এই মুহূর্তে সেটা জানি না। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আপনি বলেছেন একটি অনুষ্ঠানে, আমি একটু পড়ে শোনাই, শিবিরের আসল রূপ দেখতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। আমরা বিশ্ববিদ্যালয়ে আমি শেষ করি, আমি একটু বলবো, আপনি বলেছেন যে যদি শিবির দেখতে চান, শিবিরের আচার ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান,
তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। কি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেটা একটু বলবেন দর্শক। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম ছাত্রদের অধিকার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামের ছাত্র শিবিরের দুই সাধারণ সম্পাদক। আমরা ছিলাম নাসিরউদ্দিন নাসির আপনার কাছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তার আগে আরেকটি একটু ছাত্র সংসদ নির্বাচনে ছোট্ট একটি বিষয় জেনে যাই। সাদ্দাম একটি বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে যে ক্যাম্পাসের নিরাপত্তা, বলেছে বিভিন্ন থ্রেট বা এই ধরনের কথাবার্তা বলছিল। কি মনে হয়, মানে এখন কেন নিরাপত্তার প্রশ্ন আসবে এই অন্তর্বর্তী সরকারের সময়? এটা সাদ্দাম ভাই ভালো বলতে পারবে। আমার এরকম কোনো আশঙ্কাই অন্তত আমি ফিল করছি না। বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের সকল ক্যাম্পাসে খুব নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনগুলো কাজ করছে। বরং আমি একটি বিষয় একটু বলতে পারি, ধরুন এই গত 1 বছরে যদি কোনো ছাত্র সংগঠন অন্য কোনো ছাত্র সংগঠনের উপর হামলার কথা যদি বলি, তাহলে আমি 2টি ঘটনা স্পেসিফিক করতে পারি। একটি আপনার মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের উপর শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। আরেকটি চট্টগ্রামে আমি বলতে পারি, সেটা হচ্ছে একজন হচ্ছে মানবাধিকার কর্মী, একই সাথে বামপন্থী নারী কর্মীদের উপর ছাত্র শিবির হামলা করেছে। এরকম 2টি ঘটনা 2 শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে। এর বাইরে ক্যাম্পাসে না, এর বাইরে আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যে ছাত্রদল অন্য কোনো ছাত্র সংগঠনের উপর এরকম সামান্যতম যেটি হামলার বিষয়টি আশঙ্কা করেছে। ছাত্রদলকে ইঙ্গিত করে বলেছিলেন, আমি জানি না, বলছিল যে নিরাপত্তার সংখ্যা কেন, আপনি ভালো বলতে পারবেন, নাসির বলছেন। এটা কয়েকটা বিষয় হিস্ট্রিক্যালি বিষয়টা যদি একটু আপনি দেখেন, 90-এর দশকে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমি স্পেসিফিক্যালি যেহেতু খুলনার ঘটনাগুলো এখন কিন্তু অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। একটু হিস্ট্রিক্যাল বিষয়টা বলি। 90 সালের ঘটনার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিএল কলেজে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত জিএস এবং ভিপিকে সেখানে জবাই করে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র দলের যারা ছিল তাদের মাধ্যমে, মুন্সি আব্দুল হালিম এবং আমানুল্লাহ আমানকে। সেইখানে আমাদের এই জায়গার পরবর্তীতে এসে 19 সালে যখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে দেখেছি ছাত্র দলের হাতে, মানে যাদের হাতে ক্ষমতা আছে এবং প্রশাসন যাদেরকে ফেভার করছে, তারা ফেভার করছে না। আমি 19 সালে ফেভার করছে ছাত্রলীগ ছিল, হ্যাঁ ছাত্রলীগকে ফেভার করেছে। তাদের অধীনে এগেইনস্টে যারা ছিল, সেটা ভিপি নূরের প্যানেল অথবা ছাত্র দলের প্যানেল বা বামদের প্যানেল, সবার গায়ে কিন্তু আঘাত করা হয়েছে। এর একটা কনসিকুয়েন্স আছে। দ্বিতীয়ত হচ্ছে লাস্ট পর্যায়ে গিয়ে কুয়েটের যে বিভৎস ঘটনা, যে অস্ত্র নিয়ে তাকে হামলা করা হলো কুয়েটের ছাত্রদের উপরে, এটা তো একটা শঙ্কার উদ্রেক করেছে। রিসেন্টলি ছাত্র দলের পক্ষ থেকে যে স্লোগানগুলো দেয়া হচ্ছে, যেগুলো ছাত্রলীগ দিত, এটা তো আশঙ্কা তৈরি করে। তারা স্ববিরোধী স্লোগান দিচ্ছে যদিও, এই জিনিসগুলো সাধারণ ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা ক্যাম্পাসে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন তারা টিএসসি পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছে, তখন তো তারা স্লোগান দিচ্ছে একটা শিবির ধরে ধরে জবাই কর, এই কথাগুলো বলা। এরপরে হচ্ছে বলছে নিজেদের স্ববিরোধী কিছু স্লোগান তারা দেয়, যে জিনিসটা নিজেদের গায়ে যায় কিন্তু বুঝে না। যেমন তারা বলে যে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার আর পিন্ডি যাবে হচ্ছে রাজাকার। তো রাজাকারের তালিকা তো আওয়ামী লীগ একটা প্রচার করছিল বা প্রকাশ করছিল, পরে ডিলিট করে দিয়েছে, নিজেদের বিপক্ষে যায় তাই। সেখানে ফার্স্ট র্যাঙ্কিংয়ে আওয়ামী লীগ, সেকেন্ড র্যাঙ্কিংয়ে তো বিএনপির, এরপরে থার্ড র্যাঙ্কিংয়ে জামাতের 37 জন আছে, বিএনপির। তার মানে হচ্ছে এখন রাজাকার যদি পিন্ডি যায়, এই বক্তব্য দেওয়ার মানেটা কি? মানে হচ্ছে নিজেদের ব্যাপারগুলোই নিজেরা হাইলাইটস করছে। একই রকম ছাত্রলীগ যে আচরণগুলো করতো, যে মানে চিৎকার করে করে যে কথাগুলো বলতো, সেই কথাগুলো বলছে, কিন্তু বিগত সময়ে ছাত্র দলের সাথে 17 বছরে কিন্তু ছাত্রলীগ ফেভার পেয়েছে সরকারের, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এখন তো বিএনপি ক্ষমতায় নাই, তাহলে ছাত্রদল তো ফেভার পাওয়ার কথা না। না, বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের প্রক্টোরিয়াল বডি বা হচ্ছে যে স্ট্রাকচার, সেখানে তো বিএনপির যথেষ্ট পরিমাণে পদধারীর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে আছে, অথবা যে কমিশন গঠন করা হবে সেখানে বিএনপি অনেক শিক্ষকরাই, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন, তার যিনি কমিশনার পরিচালক প্রধান, তিনি তো বিএনপির লোক, বা হচ্ছে নিচের দিকে যাদেরকে কমিশনার হিসেবে দেওয়া হয়েছে বিএনপি পন্থী শিক্ষক, এবং তাদেরকে প্রকাশ্যে বিএনপির কর্মসূচিতে দেখা যাচ্ছে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সাদ্দাম ভাই যে অভিযোগ করলো, শুরুতে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় উপাচার্য দায়িত্ব রয়েছেন, তিনি বা অনেকেই বলে থাকেন, আমি বলেছি যে উনি ছাত্র শিবিরের পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো
তথ্য বিবরণী প্রকাশ করেন না। শুধু মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, মাননীয় বিসির ব্যাপারে এরকম অসত্য তথ্য বলা ঠিক না নাসির ভাই। ছাত্র শিবিরের রাজনীতি আমরা ছাত্র করেছে। সংগঠন করি, এখন একজন বিসির ব্যাপারে এইসব বলা ঠিক না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একই অবস্থা, আর ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর কি অবস্থা এটা আমি বললাম না, এটা আপনি ভালো জানেন। এটি ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন আপনি, সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েই বক্তব্য দিয়েছিলেন। জি, আপনি যেখানে বললেন যে ভিসি শিবিরের কথা ছাড়া এক পাও নড়ে না, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে বলেছিলেন যে শিবিরের আসল রূপ দেখতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যান। কি আছে এটি হচ্ছে, আমি গণমাধ্যমে অর্ধেক অংশ আসছে, বাকি অর্ধেক আসেনি, মানে হচ্ছে অর্ধেক অংশ। সেটি হচ্ছে আমি বলেছি যে শিবিরের আসল রূপ দেখতে গেলে চট্টগ্রামে যেতে হবে, চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এটুকু বলেছি। মানে ভুল এসেছে এটিও বলিনি, অর্ধেক এসেছে। দেখুন, আমি একটু আগেও যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসে দুইটি ঘটনা ঘটেছে, যে অন্য ছাত্র সংগঠনগুলোর উপর হামলা, যেটি গত 17 বছর আমরা ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে। এই দুটি ঘটনাতে ছাত্র শিবির জড়িত, একটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আর একটি আপনি চট্টগ্রামে। ভাই বললো যে এটি শিক্ষা প্রতিষ্ঠানে না, চট্টগ্রাম কলেজের পাশেই। চট্টগ্রাম কলেজের ঘটনাকে নিয়ে চট্টগ্রামে হয়েছে, যেখানে একজন নারী কর্মী, যিনি বামপন্থী নারী কর্মী ছিল, তার উপর হামলা করা হয়েছে, যিনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করতেন, এখন জামাতের রাজনীতি করছেন। আশঙ্কা অন্য জায়গায়, আশঙ্কা হচ্ছে তাকে যখন পুলিশে ধরেছে, পুলিশের ধরে তাকে জেল থেকে তিনি যখন মুক্তি পেয়েছেন, তারপরে আমরা দেখলাম তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া চট্টগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের এক ধরনের এটি সন্ত্রাসী কার্যক্রমই রয়েছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, কিন্তু চট্টগ্রামের বেলায় অন্য কার্যক্রম। আপনি দেখেন যে কয়েকদিন আগে চকবাজারের একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে একটি মব তৈরি হয়েছে। সেখানে অতীতে ছাত্রলীগ করেছে এরকম একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে দিয়েছে। পরক্ষণে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এসে বলেছে যে এই ছাত্রলীগের কর্মী তাদের নাকি শিবিরের কর্মী। এই যে একটি উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে উত্তেজনায় প্রথম ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, তারপরে হামলা থেকে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এটি এই ঘটনা বললাম। এটি চট্টগ্রাম কলেজে আমরা শহীদ ওয়াসিম আকরামের হচ্ছে যে প্রোগ্রামটি হয়েছে 16 জুলাই, আমরা একটি স্মরণ সভা করতে গিয়েছি। সেখানে মাননীয় প্রিন্সিপাল, যিনি অতীতে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, তিনি দায়িত্ব রয়েছেন, তিনি কোনোভাবে শহীদ ওয়াসিমের স্মরণ সভা করতে দেননি। আমি নিজে ওনাকে ফোন করেছি, অনুরোধ করেছি, উনি বলেছেন না, শহীদ ওয়াসিমের কোনো স্মরণ সভা এখানে করা যাবে না, শহীদ ওয়াসিম রাজনৈতিক কর্মী। সুতরাং আমার যেটা বক্তব্যের স্পেসিফিক ছিল সেটি হচ্ছে চট্টগ্রামের প্রতিটি ক্যাম্পাসে শিবিরের যে স্বাভাবিক রাজনীতি, সেটি আপনি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখবেন না। সেখানে একটু উল্টো চিত্র, সেখানে এক ধরনের দখলদারিত্ব আছে, ভয়ের রাজনীতি আছে, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু এটি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন না। আপনি কোনো বাধার মুখে পড়েছিলেন কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? না, আমরা এখন বাধার মুখে পড়ে নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত আপনি কখনো পড়ছেন কিনা? হ্যাঁ, আমি তো এর আগে দায়িত্বে ছিলাম না। আচ্ছা, আপনারা চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম করছেন, স্বাভাবিক কার্যক্রম করছেন না, এটি খুব সুনির্দিষ্ট করে নাসির বলল। একদমই এটা ভাই যেটা বললেন নাসির ভাই, আমরা সম্মানের সাথে তাকে বলছি, তারা তো স্পেসিফিকভাবে হয়তো সে একটা কথা বলছে, চিটাগাঙে ছাত্র শিবিরকে দেখতে হলে চিটাগাঙে যেতে হবে, আর ছাত্রদলকে দেখতে পুরো বাংলাদেশি থাকাই যথেষ্ট, ছাত্রদের আর উকি মেরে অন্য জায়গায় দেখতে হবে না। মানে এমন হচ্ছে চিটাগাঙে তো ছাত্ররা যেতে পারবে না, তাই একটা শব্দ ব্যবহার করছে যে অন্য জায়গার ছাত্রদের কাছে এই প্রোডাক্টটা যাতে বিক্রি করা যায়। আসলেই হচ্ছে ছাত্রদলের কর্মকাণ্ডগুলো দেখেন, বিগত এই 11 মাস আন্তঃকন্দলের কারণে 5 জন মারা গেছে। তাহলে সন্ত্রাসী কাজটা কারা করছে? চিটাগাঙে কিছুদিন আগে আমাদের কয়েকজন ভাইকে কোপাইছে রাতের বেলা, সেখানে একজন ভাইকে তারা জোর করে ধরে নিয়ে গেছে তাদের চাঁদাবাজির বিরুদ্ধে চকবাজারে কথা বলার কারণে। ওত পেতেছিল, এবং কে ওত পেতেছিল? যে বহিষ্কৃত যুবদলের ওইখানে নেতা ছিল। রাতের বেলায় আমাদের ওই ভাইকে ফ্রি পেয়েছে, তাকে ফাঁকা পেয়েছে, তাকে ধরে এরপরে পিটিয়ে পুলিশের কাছে দিয়ে আসছে। পুলিশের সাথে যখন এটা নিউজ আসছে, আমি তো শেষ করি তারপর আপনি বলবেন। একজনকে ধরে পুলিশে এটা অসত্য কথা, শতভাগ অসত্য কথা। এরপরে দেখেন রাজনৈতিকভাবে তারা কতটা দেউলিয়াত্বের মধ্যে আছে। যে নেতাকে তারা আগে বহিষ্কার করছে, সেই নেতাকে পরে আবার নেতা হিসেবে তারা স্বীকার করে নিচ্ছে। অথচ যখন আবার ধরা পড়লো সকালবেলা, পুলিশ যখন এই হামলা করার কারণে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে গেল ছাত্র শিবিরের, তখন সকালবেলা পুলিশ আবার কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করলো। ওই গ্রেপ্তারের প্রতিবাদে তারা আবার মিছিল বের করেছে। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ এবং সিসিটিভি ক্যামেরায় দেখেছে রামদাও বা হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে কারা হামলা করছে। সেখানে ছাত্র শিবিরের হাতে কি ছিল, কি হামলাটা ছাত্র শিবির সেখান থেকে করছে। তার মানে সে কোপাবে, আমাদের জবাই করবে, হত্যা করবে, স্লোগান দিবে, কিন্তু তাদের ব্যাপারে কোনো কথাও বলা যাবে না। যদি কথা বলা হয় তাহলে যত সব মানে অসত্য কথাগুলো তারা বানিয়ে বানিয়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। তবে আপনারা একটা বিষয় দেখবেন যে রাজনীতির ক্ষেত্রে ছাত্র দলের যখন বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে ইদানিং দেখবেন
সো 10 মিনিট কথা বললে 9 মিনিট 8 মিনিটই ছাত্র শিবির নিয়েই কথা বলে। এটা ছাত্রলীগের ক্ষেত্রে আমরা একই রকম দেখতাম। আমাদের বক্তব্যের ক্ষেত্রে আমাদের নিজস্ব এজেন্ডা, নিজস্ব কর্মসূচি নিয়ে আমরা কথা বলি। আমরা চাই না কোনো কাদা সরাসরির মধ্য দিয়ে একে অপরের সাথে মিসকমিউনিকেশন এবং একটা রিলেশনশিপ ডেভেলপ করুক। এবং 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমরা এটা মেনটেন করার যথেষ্ট চেষ্টা করি। হয়তো টকশোতে এসে আপনারা বারবার জিজ্ঞাসা করার খাতিরে 2-1টা শব্দ বলি। আমাদের কাছে যে পরিমাণে তাদের অপকর্মের আর্কাইভ আছে, 950 পেপার কাটিং আমার কাছে আছে, 950 পেপার কাটিং, এবং তাদের যে হত্যাকাণ্ডের ঘটনা ওগুলো সব 9000 আছে। তো ওগুলো একটা যদি ইনসার্ট করেন পত্রিকায়, আপনার একটি মন্তব্য ধরেই নাসির আরেকটি মন্তব্য করেছেন, আমি যদি কোরআন কোট বলি, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় সঙ্গীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এটি বলেছিলেন। জি ঠিক কিনা? এই জন্য সে বলেছে শিবির জাতীয় সঙ্গীত মানে না, তাই ঐক্য অসম্ভব ছাত্র শিবিরের সঙ্গে। আপনারা জাতীয় সঙ্গীত কেন মানেন না? বাংলাদেশের এটা কবে থেকে না মানছি আমরা? আমাদের স্টেটমেন্ট কবে দিয়েছি? ফরমালি আমি কবে বলেছি বা কেন্দ্রীয় সভাপতি বলেছে কবে? এগুলো মানে একটা ইস্যু নিয়ে আসে, মানে ইস্যুটা হচ্ছে ওই যে বিভেদ তৈরি করার মানসিকতা যদি থাকে, বা হচ্ছে গ্যাঞ্জাম বাঁধাতে গিয়ে গায়ে পরে ঝগড়া বাঁধাতে হবে, এই কারণে ইস্যু বলতে হবে, বক্তব্য ইস্যু থাকতে হবে না। জাতীয় সঙ্গীত আমরা কবে অস্বীকার করছি? আর এটা অস্বীকার করে আমাদের লাভটা কি? কেনই বা অস্বীকার করবো? আমরা তো বারবার বলছি এই দেশের জাতীয় সঙ্গীত যেটা, সেই জাতীয় সঙ্গীত আমরা স্বীকার করি। জাতীয় সঙ্গীত আমাদের ডেকোরামের মধ্যে তো জাতীয় সঙ্গীত ফরমালি গেতে হবে, এটা তো ছাত্র দল বা অন্যান্য দলের মধ্যেও নাই। আমাদের স্বাভাবিক প্রোগ্রাম হয়, আমরা যখন ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম করি তখন প্রয়োজনের আলোকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে তো আমরা ইনফরমালি বা ফরমালি কোনো ধরনের বক্তব্য কখনো রাখি না। সুতরাং এই জিনিসটা নিয়ে এসে অযাচিত একটা রাজনীতি করার তো কোনো মানে হয় না। বলতে দেন, সেটি হচ্ছে এই যে বক্তব্য, এটি তো এমনি গতানুগতিক দ্বারা যে বক্তব্য হয়েছে তা না। আপনি দেখেছেন শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করেনি। আমরা 2012 সালে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল তখন আমরা অংশগ্রহণ করিনি। আপনার মনে আছে তখন প্রথম আলো বলেছে শুধু ছাত্রদল, আর সবাই সেখানে ছিল। আমরা তখনও সেটাকে বলেছি, আমাদের দল বলেছে, বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন কোনোভাবে গণজাগরণ মঞ্চকে স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশে প্রকাশ্যে প্রথম রাজনীতিবিদ হিসেবে গণজাগরণ মঞ্চের বিরোধিতা করেছেন। এখনো যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমরা দেখেছি যে যারা ঐক্যবদ্ধভাবে সেখানে আন্দোলনে গিয়েছে, সে আন্দোলনে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল শাহবাগে, তখন কারা বিরোধিতা করেছিল, সেই বিরোধিতা জায়গা থেকে যে বিরোধ তৈরি হয়েছিল, বিশেষ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন আপনারা দেখেছেন। এটি কোনোভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সামান্যতম চেষ্টা করা হয়েছে, তাদেরকে পানির বোতল পর্যন্ত মারা হয়েছে। সুতরাং যারা সেখানে উপস্থিত ছিল সবাই বলেছে যে কারা জাতীয় সঙ্গীতের গাইতে বিরোধিতা করেছেন। আর আপনি যেটি বলেছেন সাদ্দাম ভাইকে বলুন যে ছাত্র শিবিরের কবে কোন প্রোগ্রামে জাতীয় সঙ্গীত আদৌ গাওয়া হয়েছে? আপনাকে ইনভাইট করা হবে, আপনি আমাদের প্রোগ্রামে আসবেন। এখন সারা দেশে আমাদের এ প্লাস সংবর্ধনা হচ্ছে, এখানে আপনাকে ইনভাইট করা হবে। এরকম একটি প্রোগ্রামে দেখেছি যেখানে জাতীয় সঙ্গীতকে কোনোভাবে গাইতে দেওয়া হয় না। আমরা অনেক কারণে ঐক্য সম্ভব না এখন। এটা কে দেয়? এটা আপনারাই দেন নাই। এটা আমি যদি বলি ছাত্রদল গোপনে গিয়ে ওইখানে বাধাটা সৃষ্টি করে এরপরে মত সৃষ্টি করতে চাইছে। ছাত্রদল গোপনে কোনো কিছু করে না, ছাত্রদল প্ল্যান করলে প্রকাশ্যে করে। রাজনীতি তো 100% প্রকাশ্যে করে। এটা তো করতে পারে, এটা করতে পারে। বললেন ছাত্রদল গোপনে কোনো কিছু ছাত্রদলের সাথে নাই। গোপন শব্দ তাহলে এই যে কমিটিতে ছাত্রলীগের মধ্যে প্রকাশ পাচ্ছে কিভাবে? এটা আপনাদের তো হাজার হাজার পাচ্ছে, আপনাদের লাখের কোটায় পাচ্ছে তো। আমাদের হাজার পাইলে সেটা করে লাখের কোটা। রাকিব ভাই একজনও সুনির্দিষ্টভাবে বের হলে আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি। আপনারা কি করতেছেন? আমি বলি আইআইইউসি তে 100 বার দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট সবাই ছাত্রলীগের দায়িত্ব ছিল। আর কোনো বক্তব্য নাই তো, এই কারণে একই বক্তব্য দেন। আপনাদের তো বক্তব্য আর নাই। বহুবার বলতে হয়, কারণ 10 মিনিট কথা বললে ছাত্রদল 8 মিনিট ছাত্র শিবির নিয়ে বলেছি, যাকে বাংলাদেশের সকল গণমাধ্যম প্রকাশ করেছে এরকম একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন। 2 দিন আগে দেখবেন আইআইইউসি তে তারা কমিটি দিয়েছে, সেক্রেটারি যাকে দিয়েছে সে ছাত্রলীগে ছিল, এবং এই অভিযোগ এনে তাদের দেয়া কমিটির 4 জন আবার বহিষ্কার মানে পদত্যাগ করেছে। এই হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার হিস্ট্রি। আর 11 মাস তাদের পর্যালোচনা করার সুযোগ হয় না একটা কমিটি দিতে গিয়ে যে এখানে ছাত্রলীগ আছে কি নাই, এরপরে তাদেরকে আবার বহিষ্কার করতে হয়। তো এইগুলো যেহেতু পর্যালোচনা করারই সময় হয় না, আমরা যাকে কমিটি দিই তাদেরকে পর্যালোচনা করেই কমিটিতে দেওয়া হয়। আমি বলি আমরা দুজনের কথা শুনবো, আপনারা দুজনের কথা শুনবো। দর্শক বিরতি, আবার ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
ফিরলাম বিরোধী, আমরা কথা বলছিলাম ছাত্রদের অধিকার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে দেশের অন্যতম বৃহৎ দুটি ছাত্র সংগঠনের দুই সাধারণ সম্পাদক। আমরা ছিলাম নাসিরউদ্দিন নাসির। আপনার কাছে একটু আমরা ফিরতে চাই। আমরা বেশ দুজনকে বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম বিরোধীর আগে। একটু একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি, এখানে সম্ভবত ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে, তাই না? সেখানে লেখাপড়ার বিষয় লেজুর ভিত্তিক রাজনীতি সেটি নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ছাত্র শিবিরের কমিটি আছে, একই সঙ্গে ছাত্র দলের প্রকাশ্য রাজনীতি চলছে। আমরা কদিন আগে দেখলাম সেখানে ভিসিকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা গিয়ে একটি প্রোগ্রাম উদ্বোধন করেছে। এটি কেন? মানে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চায় না, কিন্তু আপনারা গিয়ে করছেন। দেখুন, এটি আমরা প্রথম থেকে যেটি বলছি আপনাদের মনে আছে এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা গিয়ে যে চুরি টুরি কি দিয়ে আসলো প্রশাসন, কি আপনাদের মনে আছে? সেটি হচ্ছে আমাদের স্পেসিফিক বক্তব্য হচ্ছে বাংলাদেশের সকল ক্যাম্পাসে, এমনকি সাদ্দাম ভাই যে ক্যাম্পাসে পড়াশোনা করে আসছেন, খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে রাজনীতি নাই, এখন তো সাদ্দাম ভাই বড় নেতা হয়ে গেছেন, এখানে পড়ে রাজনীতি মুক্ত ক্যাম্পাসে পড়ে, এমনকি খুলনা বিশ্ববিদ্যালয় সাদ্দাম ভাইয়ের ক্যাম্পাসেও আমরা প্রকাশ্যে রাজনীতি চাই, যে আমরা শিক্ষার্থীদের কাছে অ্যাপ্লিকেশন করব যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য। ওনারাও প্রকাশ্যে রাজনীতি করার, ওনারাও প্রকাশ্যে ঘোষণা দিবেন। কোনো শিক্ষার্থী যদি চায় যে আমাদের রাজনীতি করুক অথবা ওনাদের রাজনীতি যেটাই করুক, করতে পারে, কিন্তু কোনোভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে এরকম সিদ্ধান্ত আসতে পারে না। এটি আমি মনে করি এটি সাংবিধানিকভাবে লঙ্ঘন, এবং একই সাথে বাংলাদেশের মৌলিক অধিকারের যে বিধিবিধানগুলো আছে এটি লঙ্ঘন বলে আমরা মনে করি। একদম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিতে পারবে বলে আমি মনে করি। শিক্ষার্থীরা কিন্তু ওই আপনারা দেশে কমিটি টমিটি দেওয়ার কারণে প্রশাসনকে গিয়ে চুরি শাড়ি দিয়ে এসেছিল। আপনাদেরও এখানে কমিটি আছে, 9 জুলাই আপনারা কমিটি ঘোষণা করেছেন। আপনারা তো আমরা নানান জায়গায় দেখি যে লেজুরভিত্তিক রাজনীতি করেন না বলেন, কমিটি টমিটির বিষয়ে খুব বেশি আগ্রহ দেখি না, এরকম একটা ক্যাম্পাসে কমিটি দিয়ে রেখেছেন। এখানে আমাদের মানে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন তাদের কমিটি থাকার কারণে এবং তাদের রিসেন্টলি অ্যাক্টিভিজমও তারা ক্যাম্পাসের মধ্যে পরিচালনা করেছে। তো সেই আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 5 আগস্ট পরবর্তী এখানে কমিটি স্বাভাবিক প্রক্রিয়ায় বলছে ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ বা রাজনৈতিক কার্যক্রম। তো ইসলামী ছাত্র শিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো শতভাগ আবাসিক হল নেই বা শতভাগ ছাত্ররা আবাসনের মধ্যে বা ক্যাম্পাসের মধ্যে অবস্থান করেন না। সেক্ষেত্রে অনেক ছাত্ররা রয়েছেন রংপুরে যারা পড়াশোনা করেছেন, এসএসসি পড়াশোনা করাকালীন সময়ে কলেজে তারা ছাত্র সংগঠন বা ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়েছেন। এই ভাইদের রাজনীতি করার যেমন অ্যাম্বিশন আছে, ক্যাম্পাসের রুলস ভায়োলেট না করে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে যদি তাদের নিজস্ব প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করে এবং ছাত্রদেরকে যদি রাজনীতি নাই, সেই অ্যাম্বিশন ছাত্রদের কুয়েটও থাকার কথা নাকি? জি, মানে কুয়েটে সেখানে তো সেই চুয়েটে আছে, সেখানে আপনারা চান না তো? সেখানে যদি কমিটি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেখানে পরিস্থিতি আলোকে দিবে। সেখানে সম্ভবত একেবারে টোটালি ছাত্রদের রাজনীতি করা নিষিদ্ধ, ছাত্র হিসেবে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকতে পারবে না। তো এই বেরোবিতে ঘটনাটা আবার সেরকম নয়। সেক্ষেত্রে বাইরে কার্যক্রম পরিচালনা বা আমাদের যারা কমিটি দেওয়া হয়েছে তারা সকলেই হলের বাইরে। আমার মনে হয় বিষয়টা এরকম নয়, সাদ্দাম যেরকম বলেছে, যেটা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেরকম রাজনীতি নিষিদ্ধ করার একটা প্রশাসনিক আইন রয়েছে, সেটি রংপুরে একই আইন রয়েছে। এখন এটি ভিন্নভাবে বলতেছে। সেখানে আমরা আমাদের যে কমিটি রয়েছে এটি 5 আগস্টের আগের কমিটি, আমাদের পুরাতন কমিটি, এই কমিটির বয়স 3 বছর, সেই কমিটি রয়েছে। এখন আমরা একটা নতুন করে কমিটি করার আমাদের কাজ চলছে, আমাদের একটা এক্সপার্ট টিম কাজ করতেছে। সুতরাং অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম রাজনীতি নিষিদ্ধ, রংপুর বিশ্ববিদ্যালয় একইভাবে নিষিদ্ধ, কিন্তু এটা মনে একটা ভুল ব্যাখ্যা করেছে, সেম ভাবে নিষিদ্ধ, সেম ভাবে নিষিদ্ধ। এখানে তো ছাত্রলীগের এর আগে কার্যক্রম ছিল, প্রকাশ্যে কার্যক্রমগুলো পরিচালনা করত। কুয়েটের যে আইনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে এটা তো 5 আগস্টের পরে। কুয়েটের তো 5 আগস্টের আগেও এখানে ছাত্রলীগের বহু দাপটের সাথেই রাজনীতি তারা করেছে। সুতরাং এটা হচ্ছে 5 আগস্টের পরবর্তী ঘটনা, 5 আগস্টের আগের ঘটনা। আমি একটি বিষয়ে এটা মানে গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়েছে, আমরা দেখলাম গত মাসখানেক ধরে, সম্ভবত 1 মাস বা 1.5 মাস, হঠাৎ করে আপনারা ছাত্র শিবির বিরোধী খুব স্লোগান দিচ্ছেন নাম ধরে ধরে, যেটি আমরা গত 10 মাসে দেখিনি, কিংবা এর আগে তো দেখিনি। আমরা যদি গত 2 যুগের কথা বলি, এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, একটু পিছনে যেতে হবে। ধরুন চকবাজারে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা এটি তীব্র নিন্দা জানাই, এবং আমাদের দলেরও যারা জড়িত, যদিও যেই খুন হয়েছে সেও আমাদের দলের, আমরা তার দোষী যেন বিচার হয় সে দাবি করেছি। কিন্তু আপনি দেখবেন যে চকবাজারের ঘটনার পরে যেরকম রিয়াকশন হয়েছে, বিশেষ করে শিবিরের পক্ষ থেকে, আপনি দেখবেন না যে
চট্টগ্রাম আমাদের খুলনাতে যে একজন যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তার রক কেটে দেওয়া হয়েছে, সেই ঘটনায় কিন্তু ছাত্র শিবির প্রতিক্রিয়া দেয়নি। এমনকি কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে যখন মব তৈরি করে হত্যা করেছে, সেই ঘটনাও কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, তারা সেভাবে প্রতিক্রিয়া দেয়নি যেভাবে প্রতিক্রিয়া দেখেছে চকবাজারের ঘটনাতে। এবং আমরা দেখেছি খুলনায় যিনি নিহত হয়েছে উনি বহিষ্কৃত যুবদল কর্মী। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আন্দোলন করেছে চকবাজারের ঘটনাতে, কিন্তু আমরা এরপরে দেখি নিজস্ব ব্যানার ছাড়া। হ্যাঁ, না, নিজস্ব ব্যানার ছাড়া কথিত সাধারণ এখনো নিজস্ব ব্যানার ছাড়া কেন করতে হবে? এটা তো তারা অভিযোগ যদি করে, এখন বাংলাদেশে সব ছাত্ররা আন্দোলন করলেই এবং যৌক্তিক একটা বিষয়ে যদি রাস্তায় দাঁড়ায়, একই রকম অ্যাটিটিউড তো আগেও দেখছি আমরা, মানে কিছু করলেই এটা হচ্ছে ছাত্র শিবিরই করাচ্ছে, মানে আমাদেরকে ইন্টেনশনালি বড় বানাচ্ছে বা অনেক বড় করে দেখছে, এটা পজিটিভ বিষয়। আসলে ছাত্ররা তো তাদের প্রতিক্রিয়া তো জানাবেই। এখন এখানে একটা বিষয়, মিটফোর্ডের যে মানে বিভৎস ঘটনা, এটা লজ্জাজনক ঘটনা, এটা নিয়ে ডিফাইন করার বা ডিফেন্স করার মতো কোনো বিষয় না। তারা এই ঘটনার পরে তাদের চকবাজারের ছাত্র দলের এখানে সাধারণ সম্পাদক তাকে পর্যন্ত বহিষ্কার করেছে, যুব দলের একজনকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার তো স্টেটমেন্ট দিয়ে, তাদের একেবারে স্টেটমেন্ট দিয়েই বহিষ্কার করতে হয়েছে। তারপরে তাদের দলের লোককে মেরেছে। এই ঘটনা প্রায় 100-র অধিক ঘটনা এই 5 আগস্টের পর থেকে ঘটেছে। ইলেকশনের আর কয়টা দিন যদি আর একটু দেরি হয়, এই ঘটনা একেবারে জুলাই রিভলিউশনে যে কয়জন মারা গিয়েছে সেটাকে ছুঁই করবে বলে আমার ধারণা। আমি যেটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, চকবাজারের যে ঘটনা, বিভৎস ঘটনা, মানুষের হৃদয় টাচ করে গেছে এবং আলেম ওলামা থেকে সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ওই প্রতিক্রিয়া, বিএনপিও জানিয়েছে। তো এইখানে আমরা মিছিল করেছি, আমরা বলেছি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। একই সাথে ওই বক্তব্যে যত বিচার স্লোগান দিয়েছিলেন, সেখানে আমরা তো বলেছি এই বিচারের মানে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা, যুবদল এখানে জড়িত ছিল, ছাত্র দলের লোক জড়িত ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানে স্লোগানের ব্যাপারে আমরা বলেছি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি এই স্বাধীন বাংলাদেশে বা এই নতুন বন্দোবস্তের ক্ষেত্রে এগুলো আর আমরা নিতে পারছি না। এবং তারা তো কন্টিনিউয়াসলি এই চাঁদাবাজির ঘটনা তাদের মাধ্যমে ঘটছে। এরকম বড় প্রতিক্রিয়া যদি আমি শেষ করলে কথা বললে মনে হয় ভালো হয়, যে এরকম জায়গায় একটা বড় প্রতিক্রিয়া দেখার কারণ হচ্ছে এই জাতীয় মবগুলো, এই চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আন্তঃকন্দল, এই জিনিসগুলো একটু বন্ধ হোক। এবং আমরা আশা করছি এই মিটফোর্ডের ঘটনার পরে যে প্রতিক্রিয়াটা হয়েছে, এরপরে বিএমপি স্বয়ং ঘোষণা দিয়েছে এরপর থেকে যে করবে, পুলিশকে বলেছে আপনারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, আমরা আর কোনো সারাতে যাবো না। তার মানে এটা জাতির জন্য উপকার হলো না, এটা বিএমপির জন্য উপকার হলো না। কিন্তু তারা এটা না বুঝে তখন আমাদের জন্য এই স্লোগানটা তারা আমদানি করছে এরপর থেকে, যে রাজাকার শব্দটা। আমি যেটুকু বলতে চাই সেটি হচ্ছে, ধরেন নাটোরে চাঁদাবাজির ঘটনা, আজকে জামাতের একজন হচ্ছে নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল, পুলিশ এবং সেনাবাহিনী। সেই ঘটনায় তো 4 জন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি ধরেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একজন কর্মী যে সাদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন আমরা যেটি বলতে চাচ্ছি, যেন চকবাজারের মিটফোর্ডের ঘটনা তো খুবই নিন্দনীয়, এটি মর্মান্তিক এবং এটি অপরাধযোগ্য। এখন এটি তো সংগঠন হিসাবে আমরা দায় নিচ্ছি, বহিষ্কার করেছি সেই ঘটনার যে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, কিন্তু বাকি যে ঘটনাগুলো ঘটেছে তার একটি প্রতিক্রিয়াও কিন্তু তারা দেখায়নি। এই যে এই প্রতিক্রিয়া দ্বারা বোঝা যায় এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদল, যুবদলকে তারা এটি ব্যবহার করেছে। আর স্লোগানের বিষয়ে উনি যেটা টিএসসি শাহবাগে বলেছে, একটা শিবিরদল এরকম কোনো স্লোগান দেওয়া হয়নি। কিন্তু উনি পরে যে স্লোগান বলেছে, দিল্লি গেছে স্বৈরাচার, যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগান আমরা দিয়েছি এবং এই স্লোগান ভবিষ্যতে আমরা দেব। কিন্তু এর বাইরে যে হিংসাত্মক যে স্লোগানের কথা উনি বলেছে, যেটি ছাত্রলীগ দিচ্ছে, সেরকম কোন স্লোগান ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু বিচ্ছিন্নভাবে হয়তো দেওয়া হয়েছে। কিন্তু উনি যে আমাদের কথা বললেন, কিন্তু আমরা দেখেছি জামাতের একজন নেতা, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, তিনি তো তার মিছিলে ছাত্রদল, বিএনপিকে নিয়েও এর চেয়ে কর্কশ ভাষায় স্লোগান দিয়েছেন এবং সেই মিছিলে থেকে দাঁড়িপাল্লার ভোটও তিনি চেয়েছেন। সুতরাং আমি যেটি মনে করি যে শিবিরের প্রতিবাদ করতে হলে নিজস্ব ব্যানারে প্রতিবাদ করা উচিত এবং সাধারণ শিক্ষার্থীদের আমরা দেখেছি আমরা চট্টগ্রামের চকবাজারের ঘটনায় তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে যে মানববন্ধন করেছে,
সে মানববন্ধনের প্রথম 3 জনই হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কিন্তু নাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীর ব্যানার। আমরা কি এটার নাম দিয়েছে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার। এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি যে মূল্যবান ব্যানার ছিল, এটি ছাত্র শিবির চরমভাবে বিনষ্ট করেছে। সাধারণ শিক্ষার্থীরা বিপাকে আছে। এখানে বিষয়টা হচ্ছে ফ্যাক্টটা আসলে কি, ফ্যাক্টটা হচ্ছে আমরা ধরছি অন্যায়টা হচ্ছে ফ্যাক্ট, এবং আমাদের উদ্দেশ্যটা কি অন্যায়টা বন্ধ হোক। এই জিনিসটা যখন আমরা ধরার চেষ্টা করছি, আপনারা হিস্ট্রি টানবেন, প্রতিদিন চাঁদাবাজির ঘটনা আর হচ্ছে আন্তঃকন্দল, মারামারি, দখলের ঘটনাগুলো ঘটছে। এখন প্রতিদিন ছাত্র শিবির মিছিল করতে থাকবে তাদের কথা অনুযায়ী। নাসির ভাই কিছুক্ষণ আগে বললে এইটার প্রতিক্রিয়া কেন জানাইলো না, ওইটার কেন জানাইলো না। তারা কোন জিনিসটার প্রতিক্রিয়া জানায়, কোন অন্যায়ের প্রতিক্রিয়া নিজের দলের বিরুদ্ধে গিয়ে কথা বলে জানিয়েছে? কিছুই তাদের জানানোর সক্ষমতা নাই, বা এটা জানায় না। বিবৃতি দিয়েছে, ওই একটা ঘটনায় দিয়েছে, বাকিগুলো দেন নাই কেন? মিটপোর্টের ঘটনায় বিবৃতি দিয়েছে। আমি আর বিশেষ করব একটু জানতে চাই, এই যে তর্ক, এই যে কাদা ছড়াছড়ি, এটা কি চলতেই থাকবে এই 24-এর বাংলাদেশে এসেও, নাকি এখান থেকে বের হওয়া দরকার? একদম 30 সেকেন্ড সময়। একদম বের হওয়া দরকার। বাংলাদেশে প্রতিটি ছাত্র সংগঠনের প্রকাশ্যে রাজনীতি করা উচিত। আমি ছাত্র দলের অবস্থান জানতে চাইছি। এই প্রকাশ্যে রাজনীতি করলে আমি মনে করি এই যে বিভিন্ন যে জটিলতা, এগুলো বেড়ে আসবে। এই যে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বারবার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে বিভ্রান্ত হচ্ছে। এটি বন্ধ হওয়া উচিত। মানে ঐক্যের দিকে কিংবা এইসব বিভেদ থেকে বের হবে কিনা? না, আমরা তো বের হতে চাই, আমরা এখনো কোনো বিভেদের মধ্যে নাই। বরং ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমের কারণে সবাই সমালোচনা করছে, শুধু আমরা বিভিন্ন করছি না। কার্যক্রমের কারণে সমস্যা হচ্ছে, সেই কার্যক্রম থেকে আপনারা বের হবেন কিনা ঐক্যের জন্য? আমরা এরকম কোনো কার্যক্রম করছি না, এবং আমরা এখন থেকে বের হয়ে গিয়ে এখান থেকে আগামী কয়েকদিন আমি যা প্রোগ্রাম করব, এই প্রোগ্রামের রেকর্ড বা হচ্ছে ভিডিও আপনি দেখবেন, ছাত্রদল নিয়ে আমরা একটা কথাও বলবো না। এটা আমাদের প্রয়োজনই নাই, আননেসেসারি এই জিনিসটা আমরা চর্চাও করি না। আর আমাদের রাজনৈতিক এজেন্ডা বা দেউলিয়াত তো এত পর্যায়ে যাই নাই যে আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে আরেকজনকে কাদা সরাসরি করতে হবে। নিজস্ব এজেন্ডা নিয়ে আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, নিজস্ব কথাগুলো বলছি, এবং এইটাই আমাদের রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছি, ভবিষ্যতেও করব। আমরা চাই স্বকীয়ভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজ নিজ রাজনীতি করুক, বিন্দুমাত্র পেছনের কথাগুলো টেনে নিয়ে এসে রাজনৈতিক ভায়োলেন্স ময়দানে সরিয়ে না দিক, এবং কর্মীরা যেন মানে এরকম তৈরি না হোক যে কেন্দ্রের নেতারা যে বক্তব্যগুলো দেয়, এই বক্তব্যের প্রভাবটা একেবারে রুট লেভেল পর্যন্ত পড়ে এবং তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। একদম আমরা চাই ছাত্রদের অধিকার নিয়ে ছাত্রদল ছাত্রশিবির কাজ করুক। নুরুল ইসলাম সাদ্দাম এবং নাসির, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দুজন সাধারণ সম্পাদকের সঙ্গে। তারা শেষে এসে কিন্তু একটি জায়গায় একমত হয়েছেন, যদিও নানান তর্ক বিতর্ক দ্বিমত ছিল। আর শেষে এসে যে বিষয়ে একমত হয়েছে, তারা দুটি দলই মূলত ছাত্রদের অধিকার নিয়ে কাজ করতে চায়, এবং সেই অধিকার নিয়ে কাজ করতে তারা আগামীতে বিভেদের কাজ করবে না, এবং তারা একে অন্যকে বিভিন্নভাবে যে খারাপ কথা বা কটু কথা সেটিও বলবে না। তারা দেশের জন্য কাজ করবে, ছাত্রদের জন্য কাজ করবে। সেই প্রত্যাশায় আজকের মতো আমরা শেষ করছি। শুভরাত্রি।